হয়তো বা দেয় না। আর ওই পরিসংখ্যান ক্লাসে এমনি স্টুডেন্ট রেসপন্স ভালো থাকে। যাই হোক, আজকে তানবির আসছে নাই? তানবির আসছো নাই? আজকে কয় তারিখ? এমনি 2 তারিখ 3 তারিখ না স্যার? 3 তারিখ স্যার। 3 তারিখ স্যার। তানবির নাই। তারপরে হচ্ছে নাজমুল হাসান ফেরদৌস আছো? ইয়েস স্যার। তারপরে সৈয়দ মিনাজুল ইসলাম আছো? মিনাজুল ইসলাম। ইয়েস স্যার। তারপর সিয়াম, তৌফিকুল ইসলাম সিয়াম। জি স্যার, আছে স্যার। সাজ্জাদুল ইসলাম নাই মনে হয়। তারপরে সাকিবুর রহমান স্বাক্ষর নাই। তারপরে আসিফুল আলম রিমন নাই। তারপরে মুরসালিন চৌধুরী নাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জুনায়েদ। ইয়েস স্যার। ফারদিন আরমান রাফি নাই। তারপর তাসিন ফেরদৌস। তাসিন ফেরদৌস দেখলাম তো একটু আগে, শুনতে পাই না আমাকে? তাসিন ফেরদৌস। আচ্ছা, স্যার তারপর তাহসিন আছে স্যার। হ্যাঁ, শাহরিয়ার শিহাব নাই। আলী মুর্তুজা আজিজ। ইয়েস স্যার। সাদ ইবনে শফিক। ইয়েস স্যার। তারপরে নাফিজ নূর। তারপরে স্যার ফাহাদুদ্দিন নাফিজ, স্যার নাফিজ আজকে ঢাকায় গেছে, আমাকে আপনাকে জানাতে বললো। ও স্যার রাস্তায় এখন। ফাহাদুদ্দিন সামি। সামি আছে? সামি না। তারপরে তানজিম মাহমুদ। তানজিম মাহমুদ স্যার। ইয়েস স্যার। তার শাহরিয়ার আবরার। তারপর এনামুল হক। এনামুল হক। এনামুল হক না, একটু আগে দেখলাম। তারপরে হচ্ছে ফারওয়া মোহতাদি রাহিব। রাহিব আসছো? নাই। স্যার এনামুল স্যার এখানে আছে স্যার। হ্যাঁ, ফারদিন হাসান। ফারদিন না দেখলাম, ফারদিন হাসান। তারপরে এহতেশাম গালিব। আসছিল না? এহতেশাম গালিব আছি স্যার। তারপরে বখতিয়ার আছে? বখতিয়ার নাই। তারপর শেখ সালাউদ্দিন সাকিব নাই। তারপর সামির আছো? তারপরে আজম আল ফুয়াদ। ইয়েস স্যার। এই ফুয়াদ, তুমি ক্লাস তো রেগুলার করো না, আমি দেখতেছি তো। কেন ক্লাস করো না? স্যার ওই যে বাসায় স্যার থাকে স্যার। বাসায় স্যার থাকুক, যাই দাও। তোমার বাসায় তিনটা স্যার রাখছে। কলেজের ক্লাস তোমার বাধ্যতামূলক না করলে তোমার জরিমানা গুনতে হবে, আর পরবর্তীতে দেখা যাচ্ছে প্রমোশন বা সেন্ট আপের ক্ষেত্রে তোমাকে আটকে দিবে। আমি আবারও বললাম, এই কথাটা বললাম এই কারণে, তুমি আগের ছাত্র, কিন্তু তোমার গুরুত্বটা ক্লাসে বেশি, এবং প্রতি প্রিন্সিপাল থেকে নির্দেশনা হাজিরা মেনটেন করতে হবে, এবং অ্যাবসেন্ট বা প্রেজেন্টকে কাউন্ট করতে হবে। স্যার একজন আসছে স্যার, বখতিয়ার যোগ হয়েছে স্যার। তারপরে তামিম, এস এম সেলিম হোসেন তামিম। তারপরে হচ্ছে বখতিয়ার আসছে না? স্যার আমার ওইখানে স্যার পুরো নাম কি দাও স্যার? এস এম সেলিম হোসেন তামিম। এত বড় নাম দেওয়ার কি দরকার? কেন ছোট নাম দিতে না? জি স্যার। তো তুমি বানাই দিও একটা তামিম সেলিম, তাই না? একটা নাম আছে তামিম সেলিম, ওটা নাকি? ওটা তো স্যার ফেসবুকের নাম স্যার। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিলাম, দেরি করা যাবে না আর। তো শেয়ার ইস্যু ক্লাস নিচ্ছিলাম আমরা মূলত। এর আগে ক্লাসও শেয়ার ইস্যুর উপরেই নিয়েছিলাম। তো আসলে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার মোট 4টা সিলেবাস চ্যাপ্টার ছিল। 4টা চ্যাপ্টারে অলমোস্ট শেষ বলা যেতে পারে। তো আমরা ইচ্ছা করলে, যেহেতু আমাদের নভেম্বরে 29 তারিখে পরীক্ষা, হয়তো আমরা আরো 1-2টা চ্যাপ্টার অ্যাডভান্স পড়তে পারি সামনের দিকে, কিন্তু
সেটাতে বড় কথা হলো যেহেতু তোমাদের পরীক্ষা হবে এই জন্য এই 4টা চ্যাপ্টারকে গুরুত্ব দিয়ে আগাতে হবে। আর টেস্ট পরীক্ষার কথা তো এখনো বলা নাই, তো যার কারণে এই 4টা চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে এগুলোকে বেশি হাইলাইট করতে হবে। এই জন্য সামনের দিকে অগ্রসর হওয়া হচ্ছে, বড় কথা হলো আগে প্রি টেস্টে উত্তীর্ণ হওয়া। যার কারণে আমরা হয়তো এগুলাই হয়তো গুড়ি গাড়ি যেমন স্যার এখন মানে অংশীদারি করা, আমার এটা শেষ হলে হয়তো আমি পিছন থেকে অন্য চ্যাপ্টার করাতে পারি, সামনের দিকে না যেতে। হ্যাঁ বলো, কে আসলো? নবীতিকের উপর যদি স্যার একটা দুইটা লেকচার নিতেন স্যার, নবীতিকের উপর। কোনটার উপর? অবজেক্টিভ? ইয়েস স্যার, এই 4টা চ্যাপ্টারের অবজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা দেখি পরের ক্লাসে সেরকম প্রেজেন্টেশন করতে পারি কিনা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্যার পরের ছোট কোনো একটা চ্যাপ্টার পড়ালে তো পারা যায় স্যার। পারা যায়, কিন্তু যারা এই 4টা চ্যাপ্টার ভালো মতো বুঝো নাই, যে এখন এই সাদে আবার বললো যে 4টা চ্যাপ্টারের অবজেক্টিভের উপর এটা আলোচনা করলে ভালো হবে, তো আমরা সেটা করবো একটা ক্লাস। আর সম্ভব হলে আমরা হয়তো যদি আমি পাই, আমি তো প্রতি সপ্তাহে একটা ক্লাস পাই, হয়তো যদি শুরু করতে পারি অন্য চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা আজকে যা শিখবো, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো প্রাথমিকভাবে জাবেদা করব। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবে, খতিয়ান ব্যাংক হিসাব করব। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে আর্থিক অবস্থা বিনিয়োগ প্রস্তুত করতে পারবে। এই তিনটাই মূলত শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা করি। তার মধ্যে আবার ক নম্বরে হয়তো অধিহার অবহার এগুলো নির্ণয় করতে বলা হয়। তো প্রশ্ন সৃজনশীল, যৌথ মূলধনী কোম্পানি মূলধনে বুলবুল কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 50 লাখ টাকার অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হলো। যৌথ মূলধন বুলবুল কোম্পানি লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি, সে প্রতিটি 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 50 লাখ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হলো। অনুমোদিত মূলধনে একটাই কাজ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মূলধনের প্রথম হেডলাইনে শেয়ার মূলধনের মধ্যেই অনুমোদিত মূলধনটা বসাতে হয় ডাবল দাগ দিয়ে ক্লোজ করে। এছাড়া এটার তেমন একটা কাজ নাই অঙ্কের মধ্যে। তারপর কোম্পানি ঢাকার উত্তরায় 24 লাখ টাকা দিয়ে 1 খণ্ড জমি ক্রয় করে এবং এটা একটু জুম করে দিলে একটু সুবিধা হতো। কোনটা? মানে স্যার আমি যদি জুম করি তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? জুম মানে এটাকে বড় করবা? জি স্যার, আমি এখান থেকে বড় করতে পারছি স্যার। আচ্ছা, বড় করে না, সমস্যা নেই। তো এখন কোম্পানি ঢাকার উত্তরায় 24 লাখ টাকা দিয়ে 1 খণ্ড জমি ক্রয় করে এবং এর মূল্য বাবদ জমির মালিককে মোট 20,000 শেয়ার 20% অধিহারে প্রদান করে। 20,000 শেয়ার 20% অধিহারে প্রদান করে। কথা বুঝতে পারছি? তো এখন কোম্পানি ঢাকার উত্তরায় 24 লাখ টাকা দিয়ে জমি কিনে এর মূল্য বাবদ জমির মালিককে 20,000 শেয়ার দিচ্ছে, তাও আবার 20% অধিহারে। তাহলে এই যে জমি ক্রয়, জমি একটা স্থায়ী সম্পদ, আর্থিক অবস্থাতে স্থায়ী সম্পদ হিসাবেই বুঝবে 24 লাখ টাকা। এই জমি ক্রয়ের জন্য কোম্পানি যে শেয়ারটা ইস্যু করলো, বলতে পারবে এটা কোন ধরনের লেনদেন? লেনদেন তো অবশ্যই কোনো সন্দেহ নেই, কিন্তু কোন ধরনের লেনদেন? অনগদ লেনদেন। অনগদ লেনদেন, এবং গুরুত্বপূর্ণ অনগদ লেনদেন যা কোম্পানি আর্থিক অবস্থাকে প্রভাব বিস্তার করে কিন্তু নগদ অর্থের কোনো হ্রাস বৃদ্ধি ঘটায় না, যেটা আমরা নগদ প্রভাবিত বলছিলাম। তো এটা জাবেদা কি বলো দেখি? জমি ক্রয় শেয়ার বাবদ, শেয়ার দিয়ে জমি ক্রয় করছে। স্যার জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ভেরি গুড, জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, এই হচ্ছে এটা জাবেদা। তো এখন এরপরে বলা আছে অবশিষ্ট শেয়ারগুলো হতে 25,000 শেয়ার। অবশিষ্ট শেয়ার বলতে 50,000 শেয়ারের মধ্যে 20,000 শেয়ার দিয়ে দিল জমি ক্রয়ের জন্য, আর থাকলো কত শেয়ার বলতে পারবা? 30,000 শেয়ার। ওই অবশিষ্ট 30,000 শেয়ার হতে 25,000 শেয়ার কোম্পানি 20% অধিহারে আবন্টনের উদ্দেশ্যে প্রচার করে, মানে বিলি করার উদ্দেশ্যে প্রচার করে। সর্বমোট 35,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। প্রচার করে যেটা 25,000 শেয়ার 20% অধিহারে, এটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। তো কোম্পানি ইস্যুকৃত মূলধন হবে 25,000 শেয়ার 100 টাকা করে। তারপরে বলা আছে কোম্পানি সর্বমোট 35,000 শেয়ারের আবেদনপত্র পায়, তাই না? 35,000 শেয়ারের কোম্পানি আবেদনপত্র পায় সর্বমোট। তো 35,000 শেয়ারের আবেদনপত্র পায়,
হ্যাঁ, এবার মনে হয় একটু বড় হয়েছে নাকি, দেখা যায় এখন? জি স্যার, এখন ক্লিয়ার। কোম্পানি মোট সর্বমোট 35,000 শেয়ারে আবেদনপত্র পায়। তো আবেদনপত্র 35,000 যদি পায়, তাহলে এবার বলো দেখি আবেদনপত্র পাওয়ার জাবেদাটা কি হবে? আবেদনপত্র পাওয়ার জাবেদা কি হবে? স্যার ব্যাংক ব্যাংক হিসাব হিসাব ডেবিট, ডেবিট আর শেয়ার শেয়ার আবেদন আবেদন হিসাব ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, কত টাকা করে কত শেয়ার হবে? স্যার 120 টাকা করে 35,000 শেয়ার। 120 টাকা করে 35,000 শেয়ার, ভেরি গুড। কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলোই বন্টন করলো, মানে ইস্যুকৃত শেয়ারগুলোই কোম্পানি বন্টন করলো, মানে আমরা 25,000 শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছি, ওই 25,000 শেয়ারই বন্টন করলো। অতিরিক্ত আবেদনে বন্টন করা মানে বোঝাচ্ছে যে এরকম যে আমি যা আবেদনপত্র পেলাম তার থেকে আমি যা ইস্যু করার সিদ্ধান্ত নিলাম তাই জনগণের কাছে বন্টন করব। তো এই বন্টনের জাবেদাটা কি হবে বলো তো একজন? স্যার শেয়ার আবেদন ডেবিট, তারপরে স্যার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, আবার ব্যাংক ক্রেডিট। ভেরি গুড। হ্যাঁ, এখানে তিনটা জিনিস একসাথে করা যায়, তবে ব্যাংক আলাদাও করা যায়। তো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আর যদি ফেরত আমরা নিয়ে আসি তাহলে ব্যাংক ক্রেডিট করতে পারি, আর না আনলেও এই দুইটা লিখতে পারি, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। তো এখানে শেয়ার মূলধনে যখন টাকাগুলো ট্রান্সফার করব, কত শেয়ার টাকা ট্রান্সফার করবো বল দেখি? শেয়ার মূলধনে স্যার 25,000। 25,000 শেয়ার। হ্যাঁ, শেয়ার মূলধনে যখন আমরা টাকাগুলো ট্রান্সফার করব তখন 25,000 শেয়ার টাকা কত টাকা করে ট্রান্সফার করব, মানে 100 টাকা করে না 120 টাকা করে শেয়ার মূলধনে? স্যার 120 টাকা না স্যার? 120 টাকা তো একটা শেয়ারের দাম আমরা ইস্যু করছি, বাট আমরা যখন মূলধনে ট্রান্সফার করব তখন আমরা নানিক মূল্যে 100 টাকা করেই মূলধনে লিখবো। আর 20 টাকা যে অধিহার, সেই 20 টাকা 25,000 গুণ 20 অধিহারের সামনে বসবে। আর তুমি যেটা বললা ফেরতের কথা আমাদের পরের লাইনে বলা আছে, অতিরিক্ত আবেদনের শেয়ারগুলো সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তো অতিরিক্ত আবেদন ছিল আমাদের এখানে কত শেয়ার বলো দেখি? অতিরিক্ত আবেদন 10,000 শেয়ার। 25,000 শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে আর 35,000 শেয়ারে আবেদন পাইছে, তাহলে অতিরিক্ত আবেদন 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার আমরা ফেরত দিব কাদেরকে ফেরত দিব? যারা আমাদেরকে আবেদন করছে বাট আমরা শেয়ার দিতে পারি নাই। তাহলে ওদেরকে যদি আমরা ফেরত দিই, এটা আবেদন হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, একসাথেও করা যায়, আর ব্যাংক হিসাব ক্রেডিট আলাদাও দেখানো যায়। তো এখানে কত টাকা করে আমরা ফেরত দিব শেয়ারগুলো? 10,000 শেয়ার 120 টাকা। 120 টাকা করে, ওটাই হচ্ছে ফেরতের জাবেদা। এরপরে বলা আছে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ 10,000 টাকা এবং অবলেখকের কমিশন 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। মানে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ, মানে শেয়ার ইস্যু করতে গিয়ে কোম্পানির যে খরচগুলো হলো, এবং অবলেখকের কমিশন 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। বলতে পারবো এটা জাবেদা কি? স্যার প্রাথমিক খরচ ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাথমিক খরচ হচ্ছে ইস্যু সংক্রান্ত খরচগুলোকে বোঝায়, আর অবলেখক কমিশন তো দেওয়াই আছে, ডেবিট, দুটাই ডেবিট হবে, আর ব্যাংক ক্রেডিট। এই যে দুইটা খরচের নাম বললাম, প্রাথমিক খরচ, অবলেখক কমিশন, এটা কোন ধরনের ব্যয় কোম্পানির জন্য? আর অসমন্বয়কৃত ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অসমন্বয়কৃত ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই ব্যয়গুলো আর্থিক অবস্থা বিহীন সম্পদে অসমন্বয়কৃত ব্যয় বসাতে হয়, এবং একই সাথে এগুলা যদি অবলম্বন করতে বলে কোম্পানি প্রতি বছর মুনাফার বিপরীতে এগুলা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অবলম্বন করে দেখাতে হয়। তো প্রথম প্রশ্ন, বুলবুল কোম্পানির মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। আর কোম্পানি হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বর হচ্ছে কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এবার আসি আমরা পরবর্তী স্লাইড। প্রথম, বুলবুল কোম্পানির মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। তা আমরা দেখতে পাচ্ছি একটু আগে প্রশ্নে, প্রতিটি শেয়ারের নামিক মূল্য 100 টাকা, অতএব শেয়ার প্রতি অধিহার হচ্ছে 20%। আমাদের বলা আছে শেয়ার প্রতি অধিহার 20%, তাহলে 20% 100 টাকা কত হয়? 20 টাকা, তাই না? 100 টাকা 20% হচ্ছে 20 টাকা। এই যে দেখো 20% অধিহার কথা এখানে বলা আছে, তাহলে 100 টাকা 20% হচ্ছে 20 টাকা অধিহার। তারপরে নেক্সট বলা আছে আমরা জমি ক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করছি, যদি তাকে জমি ক্রয়ের জন্য আমরা শেয়ার ইস্যু করছি হচ্ছে 20,000, 20% অধিহারে। তাহলে 20,000 শেয়ার আমাদের জমি ক্রয়ের জন্য 20,000 শেয়ার ইস্যু করছি, এই যে 20 টাকা করে, যেহেতু প্রতি শেয়ারে 20 টাকা অধিহার, তাহলে মোট আসবে 4 লাখ টাকা। আর জনসাধারণের কাছে আমরা ইস্যু করছি কত শেয়ার? 25,000 শেয়ার। সর্বমোট 25,000 শেয়ার 20% অধিহারে, ওই একই 20 টাকা করি, তাহলে আমাদের 25,000 শেয়ার 20 টাকা করে আসবে 5 লাখ টাকা। তাহলে এদিকে 4 লাখ, এদিকে 5 লাখ,
মোট অধিহার হচ্ছে আমাদের 9 লাখ টাকা। এটাই হচ্ছে মোট শেয়ার অধিহার। ক নম্বরে স্যার এগুলাই চাই। ডাইরেক্ট যদি লিখে দিতাম 45,000 শেয়ারের অধিহার হতো না স্যার? হবে হবে, তবে 2 মার্কস তো, 2 মার্কের জন্য ডাইরেক্ট এক লাইনে না লিখে যদি তুমি পারো এইভাবে দেখালেই বেটার। 2 মার্ক, বাট 1 মার্ক হলে এটা ডাইরেক্ট লিখে দেওয়া যেত, আমরা লিখে দিতে পারতাম, সমস্যা ছিল। বুঝতে পারছো? এরপরে আমরা নেক্সট জাবেদা, আমাদের জাবেদা করতে বলছে। তো আমরা প্রথম জাবেদায় আমরা একটু আগে জিজ্ঞাসা করছিলাম জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। তো জমি সামনে আমরা 24 লাখ টাকা লিখছি। কিভাবে দেখো, আমরা 24 লাখ টাকা দিয়ে জমি কিনছি, লেখা আছে। আর জমি ক্রয়ের জন্য আমরা মোট 20,000 শেয়ার ইস্যু করলাম। 20,000 শেয়ার 20% অধিহারে, মানে 120 টাকা করে। তাহলে আমাদের এখানে 20,000 শেয়ার 100 টাকা করে মূলধনে যাবে, শেয়ার মূলধন 20 লাখ, আর অধিহারে যাবে 20,000 শেয়ার 20 টাকা করে। তাহলে আমাদের আসবে কত? 4 লাখ। তাহলে মোট হবে 24 লাখ। এই হচ্ছে জমি ক্রয়ের জন্য জাবেদা। হ্যাঁ, অনেক সময় জমি ক্রয়টা সমাহারও হতে পারে। সমাহার বলতে আমরা যে মূল্যে 100 টাকা ছিল ওই 100 টাকায় জমি ক্রয় হতে পারে, তখন আর শেয়ার অধিহারটা আসবে না এখানে। তারপরে আমাদের নেক্সট জাবেদা ছিল আমাদের অবশিষ্ট শেয়ার আবেদন থেকে আমরা 25,000 শেয়ার কোম্পানি 20% অধিহারে আবন্টনের উদ্দেশ্যে প্রচার করে সর্বমোট 35,000 শেয়ার আবেদন পাওয়া যায়। তো প্রচার করে যেটা ওটা লেনদেন না, কেন? কারণ ওটা একমুখী প্রচারণা। আর 35,000 শেয়ার আবেদন পাওয়া গেলে এটা জাবেদা হবে। জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এই যে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তো এখানে প্রতি শেয়ার 120 টাকা করে 35,000 শেয়ারের আবেদন টাকা পাওয়া গেল। তাহলে মোট 42 লাখ টাকার আবেদনের টাকা আমরা পেলাম। এটা হচ্ছে আবেদনে পাওয়ার জাবেদা। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে আবেদনের টাকা মূলধনের স্থানান্তরের জাবেদা হবে। এখানে মানে ইয়ে করে না, এরপরে আমাদের যেটা আবেদনের টাকা মূলধনের স্থানান্তরের জাবেদা, দেখো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। তো এখানে আবেদনের টাকা আমরা এখানে লিখলাম 30 লাখ। আমি এখানে ফেরতের জাবেদাটা দিলাম না। কেন দিলাম না? কারণ ফেরতের জাবেদা আমি আলাদাভাবে দিই। তো তুমি ইচ্ছা করলে এখানে ব্যাংক হিসাবেও ক্রেডিট করে দিতে পারো। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। এখন আমরা কত শেয়ার ইস্যু করলাম দেখো, আমাদের শেয়ার আবেদন ডেবিট হচ্ছে 30 লাখ লিখলাম। আর আমরা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের পূর্ববর্তী প্রশ্নের স্লাইডে দেখো, ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিলাম 25,000 শেয়ার। এই যে 25,000 শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিলাম। আর আমরা আবেদনপত্র ইস্যু বিলিও করলাম 25,000। তাহলে আমাদের 25,000 দিয়ে গুণ করতে হবে এটা। তো 25,000 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 25,000 শেয়ার 100 টাকা করে যাবে মূলধনে 25 লাখ টাকা। 25,000 শেয়ার 100 টাকা করে যাবে মূলধনে 25 লাখ টাকা। তারপরে আমাদের নেক্সট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এরপরে শেয়ার অধিহার ক্রেডিট। অধিহারে যাবে আমরা 20 টাকা করে, ওই যে একটু আগে হিসাব করলাম 20 টাকা করে 25,000 শেয়ার। 25,000 শেয়ার 20 টাকা করে আসবে আমাদের 5 লাখ টাকা। তারপরে প্রতি শেয়ার আমরা কারণ লিখলাম 10 টাকা অধিহার সহ, 10 টাকা না সরি 20 টাকা অধিহার সহ হবে এখানে। প্রতি শেয়ার 20 টাকা অধিহার সহ 120 টাকা করে 25,000 শেয়ারের আবেদনের টাকা শেয়ার মূলধন এবং অধিহার হিসাবে স্থানান্তর করা হলো। এই হচ্ছে আমাদের এটা কারণ। বুঝতে পারছো? এটা মূলধনের স্থানান্তরে যাবে না। প্রথমে 25,000 শেয়ার যাবে আমাদের 100 টাকা করে মূলধনে, আর 25,000 শেয়ার 20 টাকা করে যাবে শেয়ার অধিহারে। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? দেখো জাবেদা নিয়ে নাই? আচ্ছা, স্যার এর সাথেই যদি ফেরতের টাকা করে দিতাম হতো না? আমি ওটাই বলতেছিলাম একটু আগে তোমার কথা সূত্র ধরেই, যে আমরা যদি এখানে ফেরতেরটা ব্যাংক হিসাব ক্রেডিট করে দিতাম তাহলেও হতো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো আমি ফেরতেরটা আবার পরবর্তী স্লাইডে দেখাইছি যে শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট। তো আবেদন তো আগে জাবেদা ডেবিটই ছিল। তো আমরা এটাকে আমরা এখানে কি করলাম,
পরবর্তী আরেকটা জাবেদার মাধ্যমে দেখালাম। তোমরা ইচ্ছে করলে ওটাকে পূর্ববর্তী জাবেদা, যেটা এই মুর্তজা মাত্র বললো যে এখানে দেখাতে পারতো। এখানে দেখালে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অনেকে টাকার অঙ্কটা নিয়ে হয়তো ভুল করে ফেলে, যার কারণে আমি এটা আলাদা দেখাই। যদি যারা ভালো বুঝে তারা একসাথে দেখাতে পারে, কোনো প্রবলেম নাই, এখানে একসাথে দেখালেও হবে। এই যে এখানে অধিহার ক্রেডিট লিখলাম, তার নিচে ব্যাংক ক্রেডিট করে দেওয়া যায়। আর আমি এটা আলাদা দেখলাম, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট 12 লাখ টাকা। তো শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট হচ্ছে 12 লাখ। তাহলে প্রতি শেয়ার 120 টাকা করে 10,000 শেয়ারের অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিলাম। এই হচ্ছে আমাদের অতিরিক্ত আবেদনের টাকা। বুঝতে পারছো? ফেরত দেওয়ার এটা ইচ্ছা করলে একসাথে আমরা দেখাতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? তারপরে নেক্সট হচ্ছে আমাদের যেটা প্রশ্ন বলা আছে, যেটা কোম্পানি প্রাথমিক খরচ বাবদ 10,000 টাকা এবং অবলাগের কমিশন বাবদ প্রাথমিক খরচ 10,000 টাকা এবং অবলাগের কমিশন বাবদ 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। প্রাথমিক খরচ ডেবিট শেয়ার অবলাগের কমিশন শেয়ার অবলয় কমিশনের ডেবিট, কিন্তু এখানে ব্যাংক ক্রেডিট হবে, চেকের মাধ্যমে প্রদান করছে, তো এটা হবে ব্যাংক ক্রেডিট। তো প্রাথমিক খরচ মূলধন জাতীয় ব্যয়, এই জন্য ডেবিট, এটা কোম্পানির জন্য সম্পদ অসমন্বয়কৃত ব্যয় যেটা আমরা বললাম। আর শেয়ার অবলয় কমিশন ডেবিট, অবলয় কমিশনের কোম্পানির জন্য মূলধন জাতীয় ব্যয় সম্পদ, তাই এটাও আমরা কি করব, এখানে ডেবিট করব। আর ব্যাংক ক্রেডিট হচ্ছে আমি চেকের মাধ্যমে প্রদান করলে। হ্যাঁ, এখানে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে আমরা যদি এটাকে শেয়ারের মাধ্যমে প্রদান করতাম তাহলে তখন শেয়ার মূলধন ক্রেডিট হতো, যেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে কোম্পানি যদি এটা শেয়ারের মাধ্যমে প্রদান করে তখন সেই ক্ষেত্রে শেয়ার মূলধনটাকে ক্রেডিট করতে হবে। আদারওয়াইজ চেকের মাধ্যমে প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। এই হচ্ছে আমাদের প্রাথমিক খরচের এবং অবলয় কমিশনের জাবেদা। বুঝতে পারছো? প্রাথমিক খরচ এবং অবলয় কমিশনের জাবেদা হচ্ছে এটা। জাবেদা আমাদের শেষ কিন্তু। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো জাবেদা নিয়ে। আছে কোনো প্রশ্ন? জাবেদা গুলো বুঝছো? শেয়ার ইস্যুর জাবেদা মোটামুটি ফিক্স। স্যার হ্যাঁ, এই যৌথ মূলধনী কোম্পানির স্যার জাবেদা গুলো স্যার আপনি একবার খালি একটু বলেন তো, মানে কোন কোন ক্ষেত্রে কি কি জাবেদা আসবে? কেন তুমি তো জানার কথা, এটা কি করলা তুমি? স্যার আমি সবগুলো জানি না স্যার। সবগুলো জানো না? প্রথম জাবেদা হচ্ছে তোমার এই যে কোনো, আমি লিখলাম দেখো আমার এখানে, দেখো প্রথম স্লাইডে তুমি দেখতে পাচ্ছ, প্রথম জাবেদা হচ্ছে কোন স্থায়ী সম্পত্তি যদি আমরা শেয়ারের বিনিময়ে ক্রয় করি, তখন দেখো তুমি স্থায়ী সম্পত্তির নাম ডেবিট হবে আর শেয়ার মূলধন ক্রেডিট হবে। আর যদি অধিহারে ক্রয় করি তাহলে শেয়ার অধিহার ক্রেডিট হবে, আর যদি অবহারে ক্রয় করি তাহলে শেয়ার অবহার এখানে ডেবিট হবে। এই প্রথম জাবেদা কিন্তু এটাই। তারপরে জাবেদা হচ্ছে মানে তোমার কিসের যার ভিত্তিতে ক্রয় করতেছি স্যার সেটা হবে হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, আর অধিহার যদি অধিহারে যদি ক্রয় করি অধিহার ক্রেডিট, আর যদি অবহার হয় তাহলে অবহার তো মূলধন জাতীয় ব্যয়, সেটা ডেবিট হয়। আর পরবর্তী জাবেদা হচ্ছে আমাদের আবেদনের টাকা পাওয়ার, এই যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এর পরবর্তী জাবেদা হচ্ছে আবেদনের টাকা মূলধনের স্থানান্তরের জাবেদা, যেটা আমরা বলছিলাম যে আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করলে আমাদের শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট, এটা লাস্টের জাবেদাটা। শেয়ার আবেদন ডেবিট আবেদনের টাকা স্যার তো অটো স্যার মূলধনে স্থানান্তরিত হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার শেয়ার আবেদন ডেবিট মূলধন স্যার ডেবিট সরি মূলধন স্যার ক্রেডিটে যাবে না স্যার? হ্যাঁ, শেয়ার মূলধন ক্রেডিট, আর অধিহার অঙ্ক হলে অধিহার ক্রেডিট, অবহার অঙ্ক হলে অবহার ডেবিট, অবহার অঙ্ক হলে অবহার ডেবিট হবে। বুঝতে পারছো? অধিহার অঙ্ক হলে অধিহার ক্রেডিট হবে, অবহার হলে অবহার ডেবিট। এরপরে আমরা যেটা দেখো, এরপরে হচ্ছে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দেওয়া হলে, অতিরিক্ত আবেদন টাকা ফেরত দিলে আমরা জাবেদা জানি যে শেয়ার আবেদন ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তো এটা ইচ্ছে করলে আমরা ওই যে মূলধনের স্থানান্তরের সাথে একসাথে লিখে দিতে পারি, সেখানে শুধু ব্যাংক ক্রেডিট করতে হয়, আবেদন যে ডেবিট আছে। এরপরে কোম্পানি যদি অবলেখককে মানে কোনো শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ দিয়ে থাকে, অথবা কোম্পানি প্রাথমিক খরচ প্রদান করে, অথবা অবলেখককে কমিশন প্রদান করে, এগুলা কমিশন প্রদান করলে জাবেদা হচ্ছে প্রাথমিক খরচ ডেবিট, অবলেখক কমিশন ডেবিট, আর ব্যাংকে চেকের মাধ্যমে দিলে। আর যদি শেয়ারের মাধ্যমে দেয় তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। এই হচ্ছে জাবেদা। এখানে জাবেদাগুলো ফিক্সড, জাবেদা মোটামুটি সবগুলো ফিক্সড। এরপরে আমাদের হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব করতে হচ্ছে আমাদের অঙ্কটার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য, যদিও
অঙ্কে বলে নাই, তুমি ইচ্ছা করলে না করেও এই ব্যাংক জমাটা বের করতে পারো। যেমন আমরা প্রথমে আবেদন বাবদ টাকা পেলাম 42 লাখ, ওখানে ব্যাংক ডেবিট করছিলাম, তাহলে শেয়ার আবেদন হিসাব দিয়ে আমরা লিখবো 42 লাখ টাকা প্রথমটা। তারপরে হচ্ছে আবেদনের টাকা আমাদের ফেরত দেওয়া হয়েছে 12 লাখ, তো 42 লাখ থেকে 12 লাখ টাকা আমরা বাদ দিলে পাবো 30 লাখ। এরপরে প্রাথমিক খরচের টাকা 10,000 টাকা আমরা চেকের মাধ্যমে প্রদান করলাম, 10,000 কমে যাবে 29,90,000। আর অবলয় কমিশন আমরা 7,000 টাকা চেকের মাধ্যমে প্রদান করলাম, আমার ব্যাংক জমা আরো কমে যাবে 29,83,000 টাকা। এই হচ্ছে ব্যাংক ব্যালেন্স সমাপনী। আর এই ব্যাংক ব্যালেন্সটা মূলত আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে দেখানোর জন্যই আমরা নির্ণয় করি, আর কিছু না। এটা যদিও অঙ্কে দেওয়া থাকে, প্রায় অঙ্কে গ নম্বর প্রশ্নে দেওয়া থাকে, দেওয়া থাকলে আর বের করার দরকার হয় না। আর দেওয়া না থাকলে এরকম বের করে নিতে পারো, খতিয়ানের মাধ্যমেও পারো, আর খতিয়ান যদি করতে না চাও তুমি যোগ বিয়োগ করেও এটা করতে পারো। এরপরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমাদের গ নম্বরে বলছে যে কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে। তো আর্থিক অবস্থা বিবরণীতে এখানে শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতেই করতে হবে, অন্য কোনো লেনদেন নয়। যেমন আমরা শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রথমে জমি ক্রয়ের কথা বলছিলাম, আমরা জমি ক্রয় করছি 24 লাখ। তো জমি কোন ধরনের সম্পদ আমি বলছিলাম স্থায়ী সম্পদ, তো জমি লিখলাম প্রথমে 24 লাখ। তারপরে চলতি সম্পদ কিছুক্ষণ আগে আমরা যে এই যে ব্যাংক জমাটা বের করলাম দেখো 29,83,000, এটা কিন্তু চলতি সম্পদে তুমি লিখবা। তারপরে অসমন্বয়কৃত ব্যয়, এটার মধ্যে প্রাথমিক খরচ আর অবলেখ কমিশন, এটা কই থেকে আসলো? ওই যে জাবেদায় আমরা সর্বশেষ যেটা পেলাম, এই যে সর্বশেষ জাবেদায় প্রাথমিক খরচ ডেবিট 10,000, শেয়ার অবলেখ কমিশন ডেবিট 7,000, ব্যাংক ক্রেডিট। তার মানে কি এই দুইটা অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পদ, তো এই দুইটা এখানে আমরা অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে বসালাম। মোট 17,000 টাকা হলো আমাদের অসমন্বয়কৃত ব্যয়। এবার দেখতে পারো মোট সম্পদের যোগফল হচ্ছে আমাদের 54 লাখ টোটাল যোগ করলে, এটা মোট সম্পদ হয়ে গেল। এবার দায় পাশে শেয়ারহোল্ডারদের শর্ত ও দায়ের মধ্যে প্রথমে শেয়ার মূলধন, শেয়ার মূলধন এর আন্ডারে প্রথমটা হচ্ছে অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন সম্পর্কে আমাদের প্রশ্নে একবারই শুরুতে দেখো, প্রশ্নের শুরুতে অনুমোদিত মূলধন বলা আছে যে 50 লাখ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হলো। তার মানে কি অনুমোদিত মূলধন 50 লাখ। তো আমরা অনুমোদিত মূলধন প্রথমে লিখলাম 50 লাখ। তারপরে প্রতি শেয়ার ব্র্যাকেটে এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, প্রতি শেয়ার 10 টাকা করে 100 টাকা করে 50,000 শেয়ার। তারপর ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন, ইচ্ছা করলে আমি এখানে আদায়কৃত লিখে দিতে পারতাম, তুমিও লিখতে পারো 3টা, কারণ 3টেই এক। ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন, কোম্পানি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতি শেয়ার 100 টাকা করে, কিন্তু কোম্পানি ইস্যু কত শেয়ার করলো, এখন প্রশ্ন হচ্ছে সেটা জানতে হবে তোমার। জমি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করলো কত? 20,000। আর দেখতে পারো তুমি প্রশ্নের মধ্যে জমি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করলো 20,000 লেখা আছে। আর জনসাধারণের কাছে শেয়ার ইস্যু করলো কোম্পানি 25,000। সব মিলে কোম্পানি শেয়ার ইস্যু করলো কত? 25 আর 20 45,000 শেয়ার। তো এই 45,000 শেয়ার আমরা এখানে লিখবো, এই যে দেখো 45,000 শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা করে 45,000 শেয়ার। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার একটা শেয়ার তো ইস্যু করছে 120 টাকা, তাহলে আমরা 120 করে লিখলাম না কেন, আমরা 100 করে লিখলাম কেন? মূলধনে সবসময় নামিক মূল্য দ্বারা লিখতে হয়, অধিহার অবহার পৃথকভাবে দেখাতে হয়। এই জন্য আমরা 100 টাকা করে 45,000 শেয়ার 45 লাখ টাকা লিখলাম, এটাও ক্লোজ করে দিলাম। তারপরে আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে, একই টাকা 45,000 শেয়ার, যাই ইস্যু করছি যাই বিলি করছি তাই আদায় হয়েছে ওই 45 লাখ টাকা। তারপরে সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে আমাদের শেয়ার অধিহার, তো শেয়ার অধিহার আমরা ক নম্বরে বের করছি, মোট অধিহার দেখো আমাদের কত হয়েছিল, এই যে মোট অধিহার হচ্ছে আমাদের 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা অধিহারটা আমরা সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে বসাবো, এই যে বসালাম সঞ্চিত উদ্বৃত্ত, তো আমাদের মোট আসলো 9 লাখ টাকা। তাহলে 45 আর 9 যোগ করলে এখানে হবে 54 লাখ। এই যে 45 আর 9 হচ্ছে 54 লাখ টাকা, টোটাল 54 লাখ টাকা হচ্ছে এখানে, বুঝতে পারছো? এটা একটু আমরা 43 লাখ লিখলাম, যদি এটা 54 লাখ হবে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে এখানে কোনো কিছু বুঝার থাকলে অথবা বুঝো নাই এরকম কিছু থাকলে বলতে পারো। যেমন এখানে আমরা যে 45,000 শেয়ার লিখলাম সেটা বুঝতে পারছো 45,000 কিভাবে হলো? বলো 45,000 শেয়ার কিভাবে হলো? একজন বলো দেখি 45,000 শেয়ার, মুর্তজা 45,000 শেয়ার কিভাবে হলো বলো। স্যার এটা বুঝতে পারছি স্যার, মানে কোম্পানি মোট যা ইস্যু করছে টোটাল
সেটা স্যার, হচ্ছে জমি ক্রয়ের জি জন্য স্যার। ইস্যু 20,000, জমি ক্রয়ের জন্য ইস্যু 20,000, আর আর স্যার জনগণের কাছে ইস্যু ইস্যুকৃত হচ্ছে স্যার জনগণের কাছে 25,000। 25,000, সব মিলিয়ে 45,000। ঠিক আছে, এই স্যার হচ্ছে এটা বুঝছি স্যার, এর আগে যে স্যার কি করলেন স্যার, ওইটা তো স্যার এইখানে মানে কিভাবে কাজে লাগছে বুঝলাম না। মানে কোনটা কথা বললা? মানে স্যার ওই যে এই নাম্বারের আগে স্যার। ওটা হচ্ছে ব্যাংক হিসাব, মানে ব্যাংক জমা বের করছি আমরা, ব্যাংক জমা। ওই যে ব্যাংক জমা দেখো, চলতি সম্পদ আমি লিখছি তো, ব্যাংক জমা চলতি সম্পদে লেখা হলো, দেখো চলতি সম্পদে ব্যাংক জমা জি আছে। স্যার। ওই ব্যাংক জমা কথা বলতেছো তুমি? হ্যাঁ, স্যার ওইটা কি বের করে নিতে হবে, ওইভাবে দেখাতে হবে? ওটা তুমি দেখাতেও পারো, না দেখালে কোনো সমস্যা নাই। ওটা যদি ওটা তুমি ছাড়া মনে তো করো যে নেওয়া যাবে না। ওটা তুমি মনে করো যে মুখে মুখে বের করতে পারবা, তাহলে তো আর কোনো সমস্যা নাই, বুঝলে না? ওটা যদি মনে করো যে মুখে মুখে ওকে স্যার। বের করতে পারবো, তাহলে আর কোনো প্রবলেম নেই। স্যার হ্যাঁ, এনামুল বলো। স্যার লাস্টে যাবে যে প্রাথমিক খরচ আর শেয়ার অবসরের খরচ, এটা হ্যাঁ, বুঝে নেই স্যার। এটা প্রাথমিক অলিক খরচ, সম্পদ নাকি এটা বুঝলেন? প্রাথমিক খরচ হচ্ছে কোম্পানির, ওই যে একটু আগে ইয়ে বললো আমাদের সাদে বললো যে এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেন? কারণ কোম্পানি প্রাথমিক পর্যায়ে, গঠন পর্যায়ে যে খরচগুলো করে সেটাকে প্রাথমিক খরচ বলে। আর একই সাথে তোমার আরেকটা লিখলাম এখানে, ডেবিট হচ্ছে অবলয় কমিশন। অবলয় হচ্ছে কোম্পানি শেয়ার বিক্রয় দায়িত্ব গ্রহণ করে, এই জন্য স্যার এটা কি তাকে কমিশন অলিক দেওয়া। সম্পদ? হ্যাঁ, এগুলা অলিক সম্পদ বলা হয়, অবাস্তব সম্পদ বলে, ভুয়া জি স্যার, সম্পদ জি বলে। স্যার, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা, এবার আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন, মুর্তজা বলো, জমি ক্রয় বিনিময়ে শেয়ার ইস্যু এর জাবেদা কি হবে? আমরা যদিও বলছিলাম আজকে, কিছুক্ষণ আগে বলছি, জমি ক্রয় বিনিময়ে স্যার শেয়ার জমি সম্পদ স্যার, সম্পদ হিসাব ডেবিট, শেয়ার হ্যাঁ, মূলধন ক্রেডিট আর শেয়ার অধিহার ক্রেডিট। অধিহারের কথা কেন বলা নাই? জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, জাস্ট যদি অধিহার অভাব না থাকে তাহলে মূল জাবেদা হচ্ছে জমি ডেবিট। স্যার আমি অঙ্কেরটা বললাম স্যার, মানে আচ্ছা, অঙ্কে যেটা ছিল। এবার তামিম বলো, স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু কোন ধরনের লেনদেন? এটা আমরা একটু আগে প্রশ্ন করছিলাম অবশ্যই একজনকে, সে উত্তর দিয়েছিল। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু কোন ধরনের লেনদেন? তামিম স্যার এটা আবার বলেন কাইন্ডলি। মানে 2 নম্বর প্রশ্নটা দেখো, তুমি দেখতে পাচ্ছ না এখানে? স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু কোন ধরনের লেনদেন করা উচিত? স্যার এটা হইতেছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু কোন ধরনের লেনদেন। কি মুর্তজা, এটা কি হবে? স্যার অনগদ লেনদেন, মানে নগদ বাদে স্যার। হ্যাঁ, অনগদ লেনদেন। 7 বলো দেখি, কোম্পানি 100 টাকা মূল্যের শেয়ার 20% অধিহারে ইস্যু করলে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য কত টাকা হবে? 120 টাকা। 120 টাকা, ভেরি গুড। তারপরে আমরা কোম্পানি প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? এটা আমাদের অন্যজনকে জিজ্ঞাসা করি, বাকিরা কে জানি আমাদের লাইনে আছে দেখি। এরপরে আমাদের আছে এনামুল, বলে দেখি, কোম্পানি প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ? স্যার অলিক সম্পদ। আচ্ছা, এবার সিয়াম বলো, কোম্পানি 100 টাকার শেয়ার 10% অবহারে বিক্রি করলে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকার শেয়ার 10% অবহারে বিক্রি করছে 90 টাকা। আচ্ছা, ভেরি গুড। এবার তানজিম বলো, পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে কয়টা ধাপ অনুসরণ করতে হয়? আমরা যে পাবলিক লিমিটেড কোম্পানি অঙ্ক করি, এই পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে কয়টি ধাপ অনুসরণ করা হয়? স্যার পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে কয়টা ধাপ অনুসরণ করা হয়? 4টা। কোম্পানি উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিল পত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধন পর্যায়, আরেকটা হচ্ছে কার্যারম্ভ পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে নাজমুল হাসান ফেরদৌস বলো, কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি 100 টাকা করে 60,000 শেয়ার এবং ইস্যুকৃত শেয়ার মূলধন প্রতিটি 100 টাকা করে 40,000 শেয়ার, তাহলে সংরক্ষিত মূলধন কত টাকা? বলো, সংরক্ষিত মূলধন কত টাকা? মানে অনুমোদিত মূলধন 100 টাকা করে 60,000 শেয়ার এবং ইস্যুকৃত শেয়ার মূলধন হচ্ছে 100 টাকা করে 40,000 শেয়ার, তাহলে সংরক্ষিত মূলধন কত টাকা? কে বলতে পারবে এটা উত্তর? সংরক্ষিত মূলধন কত টাকা? 20 লাখ স্যার। হ্যাঁ, 20 লাখ। কিভাবে এনামুল 20 লাখ? স্যার এই যে অনুমোদিত মূলধন স্যার 60 মানে 60,000 শেয়ার, এখানে স্যার 60 লাখ টাকা হচ্ছে স্যার, মানে অনুমোদিত মূলধন, আর ইস্যুকৃত মূলধন হচ্ছে 40 লাখ। এই দুটা ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে সংরক্ষিত মূলধন। ঠিক আছে, ভেরি গুড। এবার নেক্সট হচ্ছে বখতিয়ার বলা দেখি, পাবলিক লিমিটেড কোম্পানির সংবিধান বলা হয় কোন দলিলকে? যদিও এটা ম্যানেজমেন্টও আছে, পাবলিক লিমিটেড কোম্পানির সংবিধান বলা হয় কোন দলিলকে?
কে বলতে পারবে এটা উত্তর? স্যার নিবন্ধন পত্র। না স্যার, সংঘ স্মারক বা পরিমেল বন্ধ। হ্যাঁ, সংঘ স্মারক বা পরিমেল বন্ধ, রাইট। এবার হচ্ছে সামির বলে দেখি, 40,000 ইস্যুকৃত শেয়ার প্রতিটি লিখিত মূল্য 100 টাকা, কিন্তু প্রতি শেয়ার 120 টাকা বিলি করলে শেয়ার অধিহারে মোট পরিমাণ কত টাকা হবে? বলতে পারবা অধিহারের মোট পরিমাণ? হ্যাঁ, 20 লাখ। হ্যাঁ, 20 টাকা করে 40,000 শেয়ার, 40,000 শেয়ার 20 টাকা করে হবে। 20 লাখ টাকা স্যার। কেমনে 40,000 শেয়ার 20 টাকা করে হবে না অধিহার? 40,000 শেয়ার 20 টাকা করে, তাহলে 20 লাখ হয় কেমনে? 40,000 শেয়ার 20 টাকা করে কত লাখ হয় দেখো হিসাব করে। 8 লাখের মতো 8 লাখ। কোম্পানি, হ্যাঁ 8 লাখ। কোম্পানি অনুমোদিত শেয়ার 50,000 শেয়ার, যারা 80% শেয়ার ইস্যু করে প্রতিটি 100 টাকা করে, এবং আবেদনপত্র পায় ইস্যুকৃত শেয়ারের 70%, তাহলে বিলিখিত শেয়ার মূলধন কত? কেউ বলতে পারবা বিলিখিত শেয়ার মূলধন কত? 80% ইস্যু করছে 50,000, তাহলে 40,000 শেয়ার হচ্ছে ইস্যু করছে, আর 40,000-এর 70% হচ্ছে আবেদনপত্র পাইছে।